একবার নভেম্বর, একবার ডিসেম্বর, একবার অক্টোবর, একবার এই বছর, একবার সেই বছর। এই যে একটা আনপ্ল্যান্ড কথাবার্তা হচ্ছে, হ্যাঁ, একটা সংস্থা ইমপ্লিমেন্টিং এজেন্সি যদি তারা সঠিকভাবে না বলতে পারে, তাহলে তো আমরা কি করে বাইরের থেকে মানুষ বুঝবো? হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে বিশেষ একটি পর্ব বানাচ্ছি, এটি আলোচনা। আমরা আড্ডায় তৃতীয় টার্মিনালের সংকট এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে তৃতীয় টার্মিনাল উদ্বোধনের দ্বার প্রান্তে আর মাত্র 1% কিছু কাজ বাকি রয়েছে, কিন্তু সেটি কবে হবে সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত অনিশ্চিত। এই বিষয়ে দর্শক আপনাদের সবারই আগ্রহ রয়েছে। আমার সঙ্গে আজকের এই আলোচনায় যুক্ত হয়েছেন আমার সাবেক কলিগ, আমার RTV সাবেক কলিগ এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির সাবেক সিনিয়র রিপোর্টার, বর্তমানে ইউরোপ প্রবাসী, পর্তুগালে সাংবাদিকতা করেন এবং সেখানেই স্থায়ী হওয়ার পরিকল্পনা নিয়ে আছে সেই সোহেল রানা। আপনারা এভিয়েশন সেক্টরে তার অনেক নিউজ দেখেছেন। সাথে আছেন আমাদের বাইজিৎ ভাই, যিনি গাজী টিভির সিনিয়র রিপোর্টার। তিনিও এভিয়েশন এবং ট্যুরিজম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, প্রবাসীদের নিয়েও কাজ করেন। আমরা তিনজনাই এই এভিয়েশন, ট্যুরিজম এবং প্রবাসীদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। থার্ড টার্মিনালের একদম ভিত্তিপ্রস্তরের দিন থেকে, কি ভাই, আমরা তিনজনাই একেবারে ভিত্তিপ্রস্তরের সময় থেকে কিন্তু নিউজ করেছি এবং থার্ড টার্মিনাল সম্পর্কে দীর্ঘদিনের যে অভিজ্ঞতা সেই কাজটি হলো। এবং আমাদের একটা এই নিউজ করতে করতে একটা কিন্তু স্বপ্ন জন্মেছিল যে থার্ড টার্মিনাল ব্যবহার করবো, বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার হবে এবং বাংলাদেশ সম্পর্কে সারা বিশ্বের মানুষের কাছে আলাদা একটা যে গৌরব উজ্জ্বল একটা ভাবমূর্তি সেটি কিন্তু উঠে আসবে। এই শুধুমাত্র থার্ড টার্মিনালের একটা প্রকল্প। এই প্রকল্প বদলে দিতে পারে আমাদের দেশের অনেক কিছু এবং এটিকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব বানানোর যে পরিকল্পনা বা যে গল্প, যে স্বপ্ন দেখানো হয়েছিল, সেটি আসলে কোথায় গিয়ে ঠেকেছে, সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা সোহেল রানার কাছে যেতে চাই। সোহেল রানা, কেমন আছেন? ধন্যবাদ জুলহাস ভাই, খুবই ভালো লাগছে। আমি ভালো আছি, তবে একটু মনটাও খারাপ হচ্ছে যে আমি গত 1 বছর আগে ঠিক আমি পর্তুগালে পাড়ি জমিয়েছিলাম। আমি ওখানকার রেসিডেন্ট নিয়েছি। তো এর মধ্যে আমি আশা করছিলাম যে বাংলাদেশে আসলে অবশ্যই যে থার্ড টার্মিনালটি ভিত্তিপ্রস্তর থেকে শুরু করে একেবারে প্রায় ফিনিশিং এর শেষ পর্যায়ে এবং সফট ওপেনিংও হয়েছিল বিগত সরকারের আমলে। 98% হ্যাঁ, ওরকম একটা নিউজ আমি করে গেছি যে এটা 98% কাজ শেষ, আর কয়েকদিন পরে হচ্ছে এটার ফাইনাল ফিনিশিং এর পরে উদ্বোধন, কোলাবোরেশন হবে এবং কোলাবোরেশন হওয়া শুরু করেছিল। এবং আমি দামি একটি লাগেজ নিয়ে আমি একেবারে একটা যাত্রী যে ধাপ অতিক্রম করে বিমানবন্দরে একেবারে বিমানে উঠে যায় একেবারে বোর্ডিং ব্রিজ দিয়ে, আমি সেটাও আমি করেছিলাম এবং আমার ইউটিউবে অনেকগুলো আমি স্টোরিও করেছি এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে করেছিলাম। যে আমি আশা করেছিলাম যে অন্তত যাওয়ার সময় না হোক, আমি আসার পথে এই গত বছরের অক্টোবরে উদ্বোধন হওয়ার কথা ছিল সাধারণ যাত্রীদের জন্য। তো এটা আসলে আমরা যারা দেখছি যে প্রবাসে থাকে, সবারই একটি মানে চাওয়া যে এত সময় কেন লাগবে, কারণ এটি প্রবাসীদের যে বিশাল একটা আগ্রহ, সেই কথা তোমার কাছে শুনবো। তার আগে বলতে যে সংকটটা কোথায় বা সম্ভাবনাটা এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে বিগত সরকার যেহেতু একটি প্রকল্প বড় এবং মেগা প্রকল্প করে গেছে, তো এই মেগা প্রকল্পগুলোর বেশিরভাগ কাজই তো এখন স্থগিত হয়ে আছে, কারণ অনেক সময় এই সরকারের হয়তো আর্থিক বিভিন্ন সংকটে পড়েছে কিংবা অর্থের একটি যোগান দেওয়া সম্ভব হচ্ছে না, যার কারণে হয়তো কিছুটা কাজের ধীরগতি বা এই যে এইগুলোর পরিচালনার জন্য যেমন পিডি কিংবা হচ্ছে বড় বড় কর্মকর্তা যারা আছে সেটিরও একটি র্যান্ডম পরিবর্তন হয়ে গেছে এই সরকার পতনের সঙ্গে সঙ্গে। তো সেক্ষেত্রে হয়তো এটার সিনক্রোনাইজ করাটা, কারণ একটি কাজ এই যে এভিয়েশনের কাজ, এগুলো টেকনিক্যাল কাজ, কারণ এই টেকনিক্যাল দক্ষতা না থাকলে অনেক ক্ষেত্রে এটি কোলাবোরেশন করাটা খুবই চ্যালেঞ্জিং। আমার কাছে মনে হয় যে এখন ওই জায়গাটাতে আছে, কারণ 1% কাজ, এটা কিন্তু খুব বেশি কাজ আছে এমন কিছু না, হয়তো কিছু সিনক্রোনাইজ করতে হবে। মূলত কার্য মানে আমাদের যে চুক্তিটি হওয়ার কথা ছিল, কোন কোম্পানি এটি বিপিপির মাধ্যমে যেটি হওয়ার কথা ছিল, যে এখানে এটি
মেইনটেনেন্স করা এবং এটি পরিচালনা করা, সেই চুক্তিটি এখন পর্যন্ত ওদের বাস্তবায়ন এটা আমলাতান্ত্রিক জটিলতায় বলা যায় সমাধান হয়ে গেছে যে বিমান, কারণ বিমান অলরেডি তো বিমানের কাছে দেওয়া হয়েছে, বিমান ইকুইপমেন্ট কিনেছে, আমরা যতটুকু দেখেছি প্রায় 1000 কোটি টাকা তারা খরচ করেছে বিভিন্ন ইকুইপমেন্টের পেছনে। তো বিমানের দক্ষতাও তো অনেক ক্ষেত্রে বেড়েছে এবং বাংলাদেশ বিমান কিন্তু আগের চেয়ে কিছুটা আমরা দেখেছি যে তারা নিজেরাও তাদের দক্ষ কর্মী বাহিনী ট্রেনিং দেওয়া হচ্ছে বা বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং আমি নিউজ করে গিয়েছি যে 1000 কোটি টাকার নতুন ইকুইপমেন্ট কিনেছে, কারণ এখানে গ্রাউন্ড হ্যান্ডলিং করবে, কারণ বিদেশে অনেক বড় বড় এয়ারলাইন্স গুলো তারা আগ্রহ প্রকাশ করেছে। কয়েকদিন আগে কমিশনিং করা হলো, নতুন কিছু ইকুইপমেন্ট যুক্ত হলো, সেটা গেল। মানে এই যে সংকটটা আমাদের দেখলাম যে আমরা গত কয়েকদিন আগে বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় দৈনিক পত্রিকা দেশ রূপান্তরে আমাদের সিনিয়র বড় ভাই সারোয়ার আলম ভাই একটি প্রতিবেদন করেছে যে থার্ড টার্মিনালের পিডি নিয়োগ না হওয়াতেই প্রায় 100 কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে। কারণ পিডি নিয়োগটি না হওয়ার কারণে তিনি অনেক যে ভারপ্রাপ্ত পিডি আছেন তিনি কিন্তু সমস্ত কিছু কাজ করতে পারছেন, বিশেষ করে অফিসিয়াল যে বিষয়গুলো তার সিগনেচারে যে অনেকগুলো পাস হওয়ার কথা থেকে শুরু করে ঠিকাদারের সঙ্গে একটা গ্যাপ কিন্তু তৈরি হয়েছে। সেই জায়গাতে উত্তরণের চেষ্টা করছে সিভিল এভিয়েশন, বলছে যে না এই সম্পর্কে হবে না। তবে আমরা যেটি দেখছি যে এই কিছু কিছু বিষয় এবং এখানে যে জনবল নিয়োগ হওয়ার কথা, নিরাপত্তার ক্ষেত্রে যে নিয়োগ হওয়ার কথা, পুলিশ, তারপরে তোমার আইবিএন, গোয়েন্দা সংস্থার লোক, তাদেরকেও কিন্তু এখানে ইমিগ্রেশনের যে লোকগুলো আছে এটি তো বাজিত ভাইও বলতে পারবে, যে বাজিত ভাইও বলতে পারবে বা আমরা সবাই যেটা আমরা দেখলাম যে এই যে এই পিডি নিয়োগ এটা তো খুব কঠিন কিছু না। কারণ চাইলেই হয়তো অভিজ্ঞ যারা আছে এভিয়েশন নিয়ে দীর্ঘদিন কাজ করেছে এরকম অনেক লোক আছে যারা অবসরে গেছে, যারা সিভিল এভিয়েশনের প্রধান ছিলেন বা সিভিল এভিয়েশন এর বিভিন্ন পদে কাজ করে গেছেন, কিংবা আমাদের এয়ারফোর্সের বিভিন্ন উইংস তারাও কিন্তু এভিয়েশন নিয়ে কাজ করে এবং বেসরকারি সেক্টর থেকেও কিন্তু তারা নিতে পারে বা হায়ারও করা যায়। তো সব লোক আছে, তো সেক্ষেত্রে না হায়ার করতে পারে পিডি যারা বা যে থার্ড টার্মিনাল করার আগে। মাকসুদ ভাই তো যিনি লাস্ট ছিল তিনিও কিন্তু রিটায়ারমেন্টে যাওয়ার পরে এখন নিশ্চয়ই এরকম কাউকে খুঁজে বের করবে। অবশ্যই আমরা একটু বাজেট ভাইয়ের কাছে যাব। বাজেট কি ধরনের সংকট দেখছেন এই দ্বিতীয় টার্মিনালে, যে সম্ভাবনাগুলো ছিল সেই সম্ভাবনাগুলো কাজে লাগানোর জন্য আমাদের আসলে কি করা উচিত? আপনার একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে রিপোর্টিং এর যে অভিজ্ঞতা, থার্ড টার্মিনালে অসংখ্যবার আপনি গেছেন, আমরা একসঙ্গে রিপোর্টিং করেছি, বলুন তো আপনার কাছে কি মনে হচ্ছে কি করা উচিত? এই মুহূর্তে যেটা করা উচিত মনে হচ্ছে সেটা হলো দ্রুততর সময়ের ভিতরে কিভাবে উদ্বোধন করে এটাকে কাজে ব্যবহার উপযোগী করা যায়। কারণ যতই দিন যাচ্ছে ততই কিন্তু এটা একটা সংকটের দিকে যাচ্ছে। আমরা অনেকবার দেখেছি তারিখ পিছিয়েছে, উদ্বোধনের তারিখ আসছে, আবার পরবর্তীতে পিছিয়েছে। 99, 98 থেকে 100-তে 2% আগাতেই আমাদের বছর ঘুরে যাচ্ছে। ঠিক আছে, এই যে বিষয়টা এটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য একটা বড় অশনি সংকেত। কারণ সামনে কিন্তু এটার যে কিস্তিগুলি দেওয়ার যখন শুরু হবে তখন কিন্তু পর্যায়ক্রমে আগাতে হবে। এটা কিন্তু ছোটখাটো প্রজেক্ট, অনেক বড় প্রজেক্ট এবং বেশিরভাগই ঋণ করা অর্থে তৈরি করা। সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কত দ্রুত এই কাজটার সমাধান করা যায়। এর মধ্যেই আমাদের আর যে প্রক্রিয়াগুলি আছে, যেমন গ্রাউন্ড হ্যান্ডলিং একটা বড় ব্যাপার, একটা দেশের সুনামের একটা বড় অংশ এয়ারপোর্টে নির্ভর করে গ্রাউন্ড হ্যান্ডলিং এর উপরে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে বাংলাদেশ বিমান পেয়েছে, যদিও জাপানে পাওয়ার কথা ছিল, সেক্ষেত্রে এখন কোলাবোরেশন হতে পারে অথবা বাংলাদেশ বিমানই করতে পারে, এইভাবেই এগিয়ে যাচ্ছে। তো বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের জন্য দক্ষতা শ্রমিক তৈরি করার জন্য সব ট্রেনিং দেওয়া আছে, বেশ এটা বেশ পজিটিভ দেখছি, দেশের একটা প্রতিষ্ঠান পাবে। তো সবকিছু মিলে পজিটিভই হচ্ছিল। একটা বিমানবন্দর দেশের বলতে গেলে একটা ভাবমূর্তির ব্যাপার, সেই জায়গাটা থেকে এত বড় একটা প্রজেক্ট সামান্য কিছু কারণে দেরি হচ্ছে। যদিও এর মাঝে একটা সরকার পরিবর্তনের বিষয় আছে জড়িত, সেটা আপনারা জানেন, দেখেন যে একটা পরিবর্তন হলে এক কেন্দ্রিক একটা সিস্টেম চলছিল, সেটাকে পরিবর্তন করে নতুন একটা সেটআপ আনতে গেলে যেহেতু দীর্ঘ 15 বছর একটা সরকার ছিল, 16 বছর, তো সেই এই প্রজেক্টে কি সরকার পরিবর্তনের কোনো প্রভাব নেই? যেহেতু চুক্তি জাপানি এই প্রজেক্ট, আমার ধারণা যে এটিতে এই প্রভাবটা পড়ার কথা না। এটি কিন্তু তার গতিতেই কিন্তু চলছিল, জাপানি কোনো প্রজেক্ট কিন্তু থেমে নেই। কিন্তু থার্ড টার্মিনালে যে জায়গাটায় এখন আটকে আছে, আপনিও জানেন আমরাও জানি, ওই জায়গাটা কত দ্রুত সমাধান করা উচিত? আমার তো উচিত তো অবশ্যই দ্রুততর সময়ে, কিন্তু সম্ভাবনার যে জায়গাটা সেটা অনিশ্চিত হয়ে যাচ্ছে, শুধুমাত্র দেরি হয়ে যাচ্ছে এই কারণে। কারণ আমরা যত দ্রুত করতে পারবো ততই আমাদের মঙ্গল। তো জাপানের এক্ষেত্রে যেটা বলছিলেন, জাইকার টাকা দিয়ে হচ্ছে, জাইকার অর্থায়ন এবং জাইকার পরিচালনায়
তো তাদের যে ব্যবস্থাপনা সেক্ষেত্রে কিন্তু ব্যর্থয় না ঘটলেও আমাদের কিন্তু দীর্ঘদিন কাজ এমনিতেই বন্ধ ছিল। রাজনৈতিক যে পট পরিবর্তনের সময় কিন্তু কাজও হয়নি, অনেক মালামাল যে এলসি বন্ধ হয়ে গিয়েছিল, তারপর একটা ডলার সংকটের বিষয় ছিল, দীর্ঘদিন এলসি করবে পর্যাপ্ত অর্থ ছিল না। এই বিষয়গুলি কিন্তু পর্যায়ক্রমে আমরা দেখছি যে এই পাড়ি দিয়েই পর্যায়ক্রমে আগাইতে হয়েছে। তো সামনে কি হয় সেটা সময় বলে দেবে, তবে দ্রুততর সময় বোধনের আর কোনো বিকল্প নেই। ধন্যবাদ। আমরা সোহেলের কাছে জানি, এই যে বলা হচ্ছিল যে এভিয়েশন হাব হবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার, এই তৃতীয় টার্মিনালকে ঘিরেই কিন্তু অনেক ধরনের স্বপ্ন কিন্তু আমাদেরকে দেখানো হয়েছিল। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে বা বাস্তব সেটি আসলে কতটুকু সম্ভব, তুমি ভালো করেই জানো যে আমাদের কিন্তু একটি মাত্র রানওয়ে, এত বড় অবকাঠামো, একটি মাত্র রানওয়ে দিয়ে এই অবকাঠামোটা তৈরি করাও কতটা যুক্তিসঙ্গত ছিল, নাকি বিকল্প আরেকটি আমাদের বলা হচ্ছিল পদ্মার পরে হোক বা ঢাকার আশেপাশে যে কোনো জায়গায় নতুন আরেকটি এয়ারপোর্ট করা বেশি ভালো ছিল কিনা, বা এটা যেহেতু হয়ে গেছে এখন এটিকে কিভাবে রান করা যায়, তোমার কাছে কি মনে সম্ভব? ভাই এই যে হাবের যে কথাটা বলছি, এটা আমার কাছে খুবই একটা হাস্যকর মনে হচ্ছে, কারণ বাংলাদেশের এই এয়ারপোর্ট কখনো হাব হওয়ার কোনো ক্রাইটেরিয়াই, বিমান এয়ারলাইন্সের কোনো ক্রাইটেরিয়াই এটা পারে না, এভিয়েশনের কোনো ক্রাইটেরিয়া। কারণ একটা হাব হতে হলে একটা এয়ারপোর্টে অন্ততপক্ষে 3 থেকে 4টা রানওয়ে থাকা লাগে, যেটা আমরা দুবাই এয়ারপোর্ট কিংবা ইস্তাম্বুল এয়ারপোর্ট কিংবা হচ্ছে চাঙ্গি এয়ারপোর্ট, এরকম বিভিন্ন দেশের এয়ারপোর্টগুলো আপনি যদি দেখেন, বা আপনি জন কেনেডি এয়ারপোর্ট দেখেন, সবগুলো এয়ারপোর্টে তাদের এত বেশি সক্ষমতা তৈরি করছে যেটার কারণে হাব হওয়ার সুযোগ হয়েছে। আমরা যদি সর্বশেষ আমরা যদি ওমানের মাস্কাট এয়ারপোর্টটাও দেখি, সেখানে একদম যাত্রী এশিয়ার সব দেশ থেকে মাস্কাটে চলে যাচ্ছে ওমান এয়ারে, কিংবা হচ্ছে তাদের দেশীয় ক্যারিয়ারে বেশি ধরতে পারছে। হ্যাঁ অবশ্যই, কাতার, কুয়েত, তারপরে হচ্ছে আপনার ওমান এবং হচ্ছে আবুধাবি এবং দুবাই এবং হচ্ছে সৌদি আরবও অনেক ক্ষেত্রে এখন তারা যাচ্ছে। হ্যাঁ, এবং আপনি জানেন যে তুরস্ক তো হাবের জন্য বিখ্যাত, কারণ ইস্তাম্বুল এয়ারপোর্টটা এমন ভাবে করা হয়েছে যেখানে ওখানে ফুয়েলিং হয় এবং ওইখান থেকে যাত্রী বিভিন্ন ইয়াতে, আমরা জানি ইউরোপের যারা যাত্রী রয়েছে সবাই দেখা যায় যে হচ্ছে ওই ইস্তাম্বুল এয়ারপোর্টে হচ্ছে যাত্রা বিরতি। ভৌগোলিক অবস্থানের কারণে কিন্তু পারছে। হ্যাঁ, ভৌগোলিক অবস্থান থেকে এখান থেকে নেপাল আর পশ্চিমবঙ্গের কিছু মানুষ ছাড়া বা ভুটান থেকে কিছু প্যাসেঞ্জার বা চায়নার কিছু জন আমাদের আশেপাশে যারা আছে, এই বাইরে আসলে না, এখানে আসলে এটা ছোট হাব বলা যেতে পারে, আর যদি আমরা বলি যে নেওয়া সম্ভব, কিন্তু এই এয়ারপোর্টটাই কোনোভাবে সম্ভব না। আমার মনে আছে কিনা আমরা যখন জাপানের প্রথম ফ্লাইটটি উদ্বোধন করার জন্য আমরা জাপানে গেলাম নারিতায়, তাদেরটা যে স্বপ্নটি দেখানো হচ্ছিল যে বিমান হলো নারিতায় যাবে, সেটি হলো নেপাল বা পশ্চিমবঙ্গে আশেপাশে লোকজন নিয়ে যাবে। আসলে পারা গেছে ওইভাবে যদি করা যেত তাহলে একটা মিনি হাব বলা যায়, মিনি হাব করা যেত, কিন্তু এখানে তো রানওয়ে নাই। আপনি দেখেন একটা ফ্লাইট করতে গেলে আরেকটা ফ্লাইটের জন্য অন্তত 15 থেকে 20 মিনিট একটা সিস্টেম লস আছে। তাহলে সেই 20 মিনিট আপনি একটা ফ্লাইট যদি রানওয়েতে ওয়েট করে, তাহলে একটা যাত্রীর তো বিড়ম্বনা চরমে গিয়ে থাকে, এটাই সামাল দিতে পারছে না। আবার এখানে আপনি হাব, এটা হাব না হোক, কিন্তু অন্তত পক্ষে দ্বিতীয় টার্মিনালটা হলে এখন যে প্রথম টার্মিনাল এবং দ্বিতীয় টার্মিনালের যে চাপ, এইটা কিছুটা কমবে। তুমি তো আসলা একেবারে রিসেন্ট, সপ্তাহখানেক হলো দেশে আসলে, তোমার কাছে কি পরিবর্তন মনে হচ্ছে ঢাকা? আমরা যেহেতু থার্ড টার্মিনাল এখন পাচ্ছি না, আমরা ধরেই নিতে পারি যে আরো 1 বছরের বেশি সময় লাগবে, এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের সাথে লাস্টে যখন কথা হলো তিনিও বলেন যে 1 বছরের শেষ নাগাদ চেষ্টা করবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে, আর সিভিল এভিয়েশনের আন্তরিকতার কোনো অভাব নেই। তো সেই ক্ষেত্রে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর টার্মিনাল যদি আছে, সেটির সেবার মান আরো বাড়ানোর কি পরিকল্পনা করা উচিত? এখানে সেবা যাত্রী এবং একজন সাংবাদিক হিসেবে আমার কাছে যেটা মনে হয় ভাই, আমি লিসবন এয়ারপোর্ট থেকে ফ্লাইট করে দুবাই আমি 8 ঘন্টা ওখানে হচ্ছে ট্রানজিটে ছিলাম। হ্যাঁ, 8 ঘন্টা আমি এমিরেটস এয়ারলাইন্সে 8 ঘন্টা আমাকে ওখানে এয়ারপোর্টে আমি 8 ঘন্টা ছিলাম। আমার কাছে মনে হয়েছে যে ওখানে কোনো কিছু কমতি না, আমি ঘুমিয়েছি, তারপরে আমি ওয়াশরুম ব্যবহার করতে পারছি, আপনি ওখানে শুয়ে থাকতে পেরেছি এয়ারপোর্টের লবিতে। আমি কিন্তু আমাকে ইয়েতে যেতে হয় নাই, এই যে কোনো একটা হোটেল ওখানে থাকতে হবে কিংবা কোনো একটা লাউঞ্জে গিয়ে আমাকে সেবা নিতে হবে, এখানে কোনো কিছু দরকার হয় না। কারণ এমন ভাবে তারা ফ্যাসিলিটি ক্রিয়েট করছে যে আপনি যে লবি, এয়ারপোর্টের যে
ইয়াগুলো আছে, এই যে টার্মিনালের যে লবিগুলো আছে, যে ইয়েগুলো আছে, কফি শপগুলো, সেখানে কিন্তু একটা যাত্রী, আমি 8 ঘন্টা আমি ওখানে ছিলাম। আমাদের এয়ারপোর্টে আসার পর আপনি দেখেন ট্রানজিটের যে জায়গাটা ছোট একটা জায়গা, এবং ওইখানে একটা মানুষ 10 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা অপেক্ষা করা, এটা মানে কোনোভাবেই পসিবল। থার্ড টার্মিনালে কি সেটা করছেন? থার্ড টার্মিনালেও তেমন নাই, কিন্তু এইটা যে যাত্রীদের ফ্যাসিলিটি, আমরা বলছি যে প্রায় 2 লাখের উপরে যাত্রীদেরকে পরিবহন করা যাবে, মানে সেবা দেওয়া যাবে। তাইলে আমরা মনে করি যে কিছুটা হলেও একটু সুন্দর পরিবেশ আছে, আধুনিক একটু পরিবেশ। এবং আপনি দুবাই যান, আপনি বা অন্যান্য এয়ারপোর্ট দেখেন, সবগুলো কিন্তু আধুনিক, নতুন নতুন মানে তারা স্থাপনা করেছে। আমাদের যে মানে বিদ্যমান যে টার্মিনাল সেখানে কিন্তু খুব সংকট, যে লাগেজ বেল্টের সংকটের কারণে লাগেজ পাওয়া যায় না। অনেক সিরিয়ালে যখন পরপর কয়েকটি ফ্লাইট নামে তখন কিন্তু লাগেজ পেতে দেরি হয় বা লাগেজ, এখন কিন্তু লাগেজটা অনেকটা মানে কঠোর করার পরে তারা কিন্তু লাগেজটা খুব দ্রুত ডেলিভারি দেওয়ার প্রবণতাটা কিন্তু বেড়েছে। অনেক ক্ষেত্রে যাত্রীরা দেখলাম হ্যাপি করছে। তো এই বিষয়টা আজকে তোমার কাছে আগে বাজিত হয়েছে যে থার্ড টার্মিনালে যে লাগেজ বেল্টগুলো হলো বা অবকাঠামোটা করলো, বিমান এতদিন বলতাম তাদের গ্রাউন্ড হ্যান্ডলিং এর অবকাঠামোর কারণে তারা গ্রাউন্ড হ্যান্ডলিং দিতে পারছে না। সেই ক্ষেত্রে থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং এর কতটা সম্ভাবনা বেশি দেখছে? সেবার মান একটা আন্তর্জাতিক মানের একটা সেবা পাবে কিনা? বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এখন যে 2টি আছে টার্মিনাল 1 এবং 2, এই যে 2টা, এটার প্রতি কিন্তু আমাদের যারা প্রবাসী তাদের ক্ষোভ থেকে কিন্তু বোঝা যায় আসলে কতটা সেবা পাচ্ছি আমরা, আমাদের প্রবাসীরা পাচ্ছে, বা আমরা যারা দেশের বাইরে যাচ্ছি আসছি তারা কিভাবে দেখছি। মূলত এটা নিয়ে স্যাটিসফ্যাকশনের কোনো জায়গা ছিল না। তবে সম্প্রতি কিছুটা পরিবর্তন আসছে, কারণ তৃতীয় টার্মিনালের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু নেওয়ার পরে এটা নিয়ে কিন্তু যথেষ্ট আলোচনা হয়েছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে কিন্তু এখন একটা কিছুটা পরিবর্তন দেখছি আমরা, কিছু কিছু ক্ষেত্রে আসছে। তবে তৃতীয় টার্মিনালে যেহেতু একটা নতুন পরিসরে নতুন ভাবে আসছে, হয়তো বা এক্ষেত্রে ভালো কিছুই আসবে। চূড়ান্ত ভালো আমাদের আসলে কালচারের সাথে অনেকটাই নাই বললে চলে, তবে তুলনামূলক ভালো হবে এটাই আশা করা যায়। যতক্ষণ চালু হচ্ছে না ততক্ষণ এই আমাদের 1 আর 2 নম্বর টার্মিনালকে কিভাবে ব্যবহার করা হচ্ছে? এখন অবশ্যই আমরা তো এত দীর্ঘদিন, আমরা এখন বাংলাদেশের মানুষ কিন্তু দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে সবাই। এই যে সরকারি কর্মকর্তারা যারা এই সমস্ত জায়গায় দায়িত্বে থাকেন, তারা কিন্তু বিভিন্ন প্রশিক্ষণের নামে কিন্তু সরকারি টাকা তছরূপ করে যাচ্ছেন বিভিন্ন জায়গায়। কি শিখে আসছেন? মূলত এই সমস্ত বিষয়গুলি তো শিখতে যান। তো সেই শেখার বিষয়গুলো যদি এখানে অ্যাপ্লাই না হয় তাহলে তারা কি শিখলেন? তো সেই জায়গা থেকে আমরা মানুষ দেখতে চায় আসলে মূলত তারা কি শিখছেন, সেটা অ্যাপ্লাইটা দেখতে চায়। এখন 1 আর 2-তে যেটা উন্নতি হচ্ছে সেটা গ্র্যাজুয়ালি যদি বাড়ে, তো একটা পর্যায়ে আসলে তৃতীয় টার্মিনালে আশা করি যে অনেকটাই এই মানুষের যে দুর্ভোগ এটা লাঘব হবে, এবং লাগেজ কাটার একটা বড় বিষয় ছিল সেটা থেকে বেরিয়ে আসবে। আবার দেরিতে পাওয়া যে বিষয়টা, এটা ক্ষোভের কোনো শেষ নেই আসলে এয়ারপোর্টে, তো সেটা কিছুটা কমে আসবে এবং কিছুটা যথেষ্ট ভালোভাবে এটা করবে আশা করি। তো ওইখানে তোমার কি মনে হলো যে ওই জায়গাগুলো কি সংকটগুলো কমানো সম্ভব এখন? অবশ্যই কমানো সম্ভব। কারণ হচ্ছে যে আমরা যেহেতু সব যাত্রী 1 এবং 2 কে আমরা চাপ তৈরি হচ্ছে, যখন এখানে এয়ারলাইনগুলো শিফট হবে অবশ্যই, কারণ অনেকগুলো অ্যাপ্রন এরিয়া তৈরি করা হয়েছে যেখানে প্লেন রাখা যাবে, এবং হচ্ছে যদিও আমাদের একটি রানওয়ে, কিন্তু আমরা তো এখানে প্রায় 11 থেকে 12টি প্লেন আমরা হচ্ছে এখানে পার্কিং করতে পারবো, এবং পার্কিং করার পরে বোর্ডিং ব্রিজ তৈরি হয়েছে, এবং এগুলো কিন্তু আমরা অত্যাধুনিকই দেখতে পাচ্ছি। যে বিভিন্ন সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট অবশ্যই অত্যাধুনিক এবং সেরকম মানেরই কিন্তু করা হয়েছে, এবং আমি অনেক রিপোর্টও করেছি যে দূর থেকে দেখলে আমাদের চাঙ্গি এয়ারপোর্টও আমরা ভাবতে পারি, কারণ সেখানকার স্থপতি কিন্তু এখানে এটা নকশা করেছে। নান্দনিক একটা অবয়ব অবশ্যই আছে, এবং এই টার্মিনাল থেকে দৃশ্যমান আমরা যারা ওয়েটিং করি আমরা অনেক দেশেই দেখেছি। আমি প্রায় অনেকগুলো দেশ ভ্রমণ করেছি, প্রায় 20-22টা দেশ আমি গিয়েছি, বিভিন্ন দেশে এয়ারলাইন্সে বা বিভিন্ন এয়ারপোর্ট আমি আমার ভ্রমণের আল্লাহ সুযোগ করে দিয়েছে। আমি দেখেছি যে সেই সবগুলোতে কিন্তু মানে লবিতে বসলেই পুরো রানওয়েটা দেখা যায় এবং ফ্লাইট ওঠানামা দেখা যায়। আমাদের থার্ড টার্মিনালে সেটা আছে এবং খুব নান্দনিক ভাবে আছে, আমি সেটা দেখেছি। তো এটা অবশ্যই আমাদের একটা ভালো ফিল দিবে, যারা আমরা দেশ ত্যাগ করি বা দেশে এবং আসি, এটা একটা অবশ্যই ভালো ফিল দেয় যে না একটা ভালো পরিবেশে আসলাম। আমি যখন একটা জিনিস জানি যে প্রবাসীরা কতটা আগ্রহী, আমাকে প্রচুর প্রবাসীরা কমেন্টস করে তাদের আগ্রহী। যে কদিন আগে ওমান থেকে একজন কমেন্ট করছে আমার লাস্ট ভিডিওতে, আমি নামটা মনে করতে পারছি না, কিন্তু ওমান প্রবাসী এবং ইতালি প্রবাসী কানাডা অনেকেই আমাকে লিখছে যে ভাই খুব ইচ্ছা ছিল
যে ঈদে বাড়ি যাবো, এই টার্মিনাল ব্যবহার করবে। আবার অনেকে লিখছে যে এই টার্মিনাল যখন উদ্বোধন হবে বা যাত্রীদের খুলে দেবে তখন সে আসবে। তোমার কাছে কি মনে হয় প্রবাসীরা কতটা আসবে? ভাই আমি তো আমার নিজের কথাই বললাম যে আমি আগ্রহ ছিলাম, আমি তো নিজে আগ্রহ হয়ে গেছিলাম যে আমি মনে হয় যে রিপোর্টটা করে গেছি, তা আমি আর হয়তো যাওয়ার সময় আমি সেটা ব্যবহার করতে পারিনি, আসার সময় আমি ঠিকই তৃতীয় টার্মিনাল হয়ে আসবো, কিন্তু আমি দেখলাম যে আসলে কিছু হয়নি। এবং আমার কাছে ফিলটা মনে হলো যে আগের চেয়ে কিছুটা পরিবর্তন হয়েছে। হয়তো লাগেজ বেল্ট গুলো থেকে লাগেজ পাওয়া যাচ্ছে, হয়তো 15-20 মিনিটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু এই ফিলটা তো আসলে হয়তো কিছুটা পরিবর্তন, কিন্তু তৃতীয় টার্মিনালের যে ফিলটা আসবে, কারণ এখানে একটা নতুন একটা এনভায়রনমেন্ট, সবকিছুই একদম নতুন, এটা ব্যবহার করার একটা আনন্দ অন্যরকম থাকবে। কারণ একটা নতুন জামা পরলে সবারই কিন্তু খুশি লাগে বা ভালো লাগে। তা আমরা সেই টার্মিনালটাও নতুন, একটা নতুন স্থাপনার ভিতর ঢুকলেই আমি একটা চেক ইন দিব, এটা বাংলাদেশে কিন্তু ব্যান্ডিং। হয়তো কেউ একজন আসলো, আসার পরেও আমরা কি করি, আমি নিজে আমার অভিজ্ঞতা বলি, আমি যখন তুরস্কে গেলাম, তুরস্ক ইস্তাম্বুল এয়ারপোর্টে নেমে আমি আগে এয়ারপোর্ট ধরে আমি একটা সেলফি দিয়েছি। বা আমি যখন জার্মানিতে গেলাম, আমি জার্মানি এয়ারপোর্টে গিয়ে আমি সেলফি দিয়েছি। এবং আমি অনেক আমার ভিডিও আছে বা আমার ফেসবুক ঘাটলে আপনি দেখবেন যে আমি যে এয়ারপোর্টে গিয়েছি ওইখানে গিয়েই যে হ্যাঁ ল্যান্ড ফ্রম কি বলে ফ্রান্স বা ইতালি, ভেনিস, আমি ওই এয়ারপোর্টকেই ব্যান্ডিং করেছি। বাংলাদেশে তো সেম, কেউ একজন আসলো এসেই কিন্তু এখানে একটা সেলফি দিবে। আমাদের কাছে আমাদের ভাবমূর্তি কিন্তু অবশ্যই ধারণায় টার্মিনালে একাধিক আসার পরে বাংলাদেশ সম্পর্কে আগে একটা নেগেটিভ একটা ধারণা তৈরি হয়ে যায়। ভাই বাংলাদেশের এটা তো অনেক পুরনো স্থাপনা না, আমাদের 2 এবং 1 পুরনো স্থাপনা, সেই 70-80 তো তার ধারণ ক্ষমতার বাইরে যে সে হ্যাঁ এইটাই এটা যে রান করছে, এটা আমাদের ভাগ্য, আল্লাহর একটা আছে আমাদের ইয়াতে যে এটা করতে পারছে, সংকটের ভিতরে করতে পারছে। কিন্তু একটা হাট বাজার মনে হয়, কারণ এটার দোতলায় উঠলে যখন অপেক্ষা করে ফ্লাইট ডিলে হয় তখন মানুষের কি অবস্থা তৈরি হয়। তো এখানে একটা ফ্লাইট ডিলে হতেই পারে। যেমন আমার একটা সবশেষ অভিজ্ঞতা হচ্ছে, ফ্রান্স থেকে আমি লিসবনে আসবো, আমার প্রায় 3 ঘন্টা আমার হচ্ছে ফ্লাইট ডিলে হয়েছে, কিন্তু লিসবনের ফ্রান্সের লিওন এয়ারপোর্টে আমি 3 ঘন্টা একটু খাওয়া দাওয়া করে একটু সুন্দর পরিবেশে ছবি তুলতে লেগে সময় কেটে আর এয়ারপোর্টটা দেখতে আমার 3 ঘন্টা চলে গেছে। মানে আমার মনে আছে যে আমি সময় টিভি সামদুল বাবু ভাই, কামরুজ্জামান বাবু ভাই, নাউল ভাই, তারপর যখন এমিরেটসে করে আমেরিকায় যাচ্ছিলাম, তখন আমাদের 4 ঘন্টার ট্রানজিট ছিল দুবাই। তো আমরা বললাম কি আছে, ঠিক আছে সবাই 4 জন আছে, 4 ঘন্টা সবাই একটু আড্ডাবাজি গল্প করতে করতে, কিন্তু দুবাই এয়ারপোর্টে ঘুরতে ঘুরতে কখন যে আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে এটা বুঝিনি। এত সব এতই হাঁটছি যাচ্ছি ঘুরছি ফিরছি, টাইম শেষ। তো মনেই হয় না যে আমরা 4 ঘন্টা ওখানে অপেক্ষা করছি। মানে এনভায়রনমেন্ট এমন ভাবে ক্রিয়েট করা, সেটা কিন্তু থার্ড টার্মিনালে হচ্ছে। থার্ড টার্মিনালে লাউঞ্জ থেকে শুরু করে সবকিছু অবকাঠামো যা দেখতে তাতে হবে। আমি প্রবাসী ভাই যারা দেখছেন বা আমাদের অন্য দর্শক যারা দেখছেন, দেশি বা দেশ বিদেশ থেকে যারাই দেখছেন, তারা একটু কমেন্টস করে আপনারা অবশ্যই আমাকে একটু জানান আপনারা আসলে কি জানতে চান, বা এই থার্ড টার্মিনাল কবে উদ্বোধন করা উচিত, কত দ্রুত করা উচিত, এই মতামত আপনারা জানতে চান। তার আগে আমরা একটু মতামত জেনে আসবো। আমরা আমাদের এভিয়েশন দুজন জার্নালিস্টদের কাছে খুবই জনপ্রিয় এবং বাংলাদেশের এভিয়েশন বিশেষজ্ঞ হিসাবে আমরা বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল ভাইকে আমরা দীর্ঘদিন ধরে চিনি, এবং তিনি বাংলাদেশে আমরা যখন রিপোর্টিং করছি তখন তার কাছ থেকে কিন্তু এভিয়েশনের অনেক ইন্টারভিউ আমরা নিয়েছি। আমরা আজকেও এই বিষয়টি নিয়ে ওয়াহিদ ভাইয়ের সাথে কথা বলছি। চলুন আমরা সেই অংশটি ওয়াহিদ ভাই কি বলছেন সেটি একটু শুনে আসি। থার্ড টার্মিনালটা আসলে কোথায় আটকে আছে? এটা যে কোথায় আটকে আছে এটা তো আমরা কেউ বুঝতে পারছি না। এখন এক এক সময় একবার ক্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে একবার নভেম্বর, একবার ডিসেম্বর, একবার অক্টোবর, একবার এই বছর, একবার সেই বছর। এই যে একটা আনপ্ল্যান্ড কথাবার্তা হচ্ছে, হ্যাঁ, একটা সংস্থা ইমপ্লিমেন্টিং এজেন্সি যদি তারা সঠিকভাবে না বলতে পারে তাহলে তো আমরা কি করে বাইরে থেকে মানুষ বুঝবো। এবং এটা কিন্তু দেখেন গত ডিসেম্বর থেকে এইটার লোন রিপেমেন্ট অলরেডি ডিউ হয়ে গেছে, জায়গার যে লোন ছিল, এবং সেই লোনটা কিন্তু একটা বড় ধরনের লোন রিপেমেন্টের ব্যাপার। এখন যদি আয় যদি শুরুই না হয়ে থাকতে পারে তাহলে এটা রিপেমেন্ট হবে কী করে, দেশের জন্য একটা বোঝা হয়ে যাবে আর কি।
তো এখন এটা আমরা যেটা শুনছি যে পিডি না থাকার কারণে এটার যে শেষ কাজ যেগুলো আছে সেইগুলো করা সম্ভব হচ্ছে না, বা সেগুলো ব্যাহত হচ্ছে, কাজে বিঘ্ন ঘটছে, এসব নানা রকম কথা শোনা যাচ্ছে। বাট এটা কিন্তু কোনো কার্যকরী ব্যাপার না। এটা আলটিমেটলি এটাকে আমাদের চেষ্টা করতে হবে কীভাবে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে শুরু করার জন্য। এখানে অনেক প্রতিবন্ধকতা যে প্রস্তুতি নেওয়া দরকার আছে বলে আমাদের ধারণা, সেটা সেই প্রস্তুতি এখনও সম্পন্ন হয়নি, বা এটার যেসব ক্যালিব্রেশনের প্রশ্ন আছে, রিলোকেশনের ব্যাপার আছে, এগুলো কোনো কাজই কিন্তু এখনও শুরু হয়নি। এখানে যে ইনস্টলেশনসগুলো লাগবে সেসব ইনস্টলেশন এখনও হয়নি, এখানে বোর্ডিং ব্রিজগুলো ঠিকমতো লাগেনি। সো কাজে অনেক কাজ বাকি আছে। যদিও সিভিল এভিয়েশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে না, অনেক 99% কাজ হয়েছে। 99% অফ হোয়াট? হয়তো সিভিল কাজ হয়তো 99% হয়ে থাকতে পারে, কিন্তু সিভিল কাজ তো আর এককভাবে না, এখানে অনেকগুলো আরও অনেক ফ্যাক্টর আছে। তো সেই ফ্যাক্টরগুলোকে যতক্ষণ পর্যন্ত সবগুলো ফ্যাক্টরকে এক জায়গায় না এনে করা যাবে, একটা কমপ্লিট প্ল্যানিং না করা যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাবে না। বাট আমি তো এটা নিঃসন্দেহে বলতে পারি যে এই অক্টোবরে যেটা কিছুদিন আগে সিভিল এভিয়েশন চেয়ারম্যান মহোদয় বলেছিলেন, সেটা কোনোভাবে কার্যকর হবে বলে আমার মনে হয় না। এই বছর না বলছি যে, তার মানে আপনার ধারণা কি আরও 1 বছর 1.5 বছর? আমার তো মনে হয় মিনিমাম আরও 1 বছর তো বটের থেকে বেশি হতে পারে। মানে আগামী 1 বছরের মধ্যে হওয়াটা দুষ্কর ব্যাপার। এটা জনবল নিয়োগের ব্যাপার আছে, এখানে স্ট্র্যাটেজিক লোকেশনগুলো আছে, ইনস্টলেশনস আছে, এখানে হেভি অনেক রকমের আইটি সলিউশনস প্রয়োজন হবে, সেগুলো কোনোটারই কিছু হয় না। তারপর সব কিছু রেডি হয়ে গেলেও সেইগুলো আবার ক্যালিব্রেশন করার জন্য একটা সময় দরকার হবে, সেইগুলোকে আবার ট্রায়াল অ্যান্ড এরার করার জন্য, কিছু টেস্ট রাইট করা বা সেই কাজগুলো করার জন্য যে সময় লাগবে সেটাও কিন্তু খুব কম না আর কি। সো কাজে সবগুলো যদি মিলিয়ে করতে হয়, সেটা কিন্তু একটা এখনো অনেক সময় বাকি আছে বলে আমি মনে হয় আমার। দর্শক, আবার আপনাদেরকে স্বাগত। আমরা ছিলাম সোহেল রানার কাছে, ওয়াইফাইয়ের কথা শুনলাম। এখন ওয়াইফাই যে সংকটগুলোর কথা বললো, সেখান থেকে নিশ্চয় সম্ভাবনা দ্রুত বেরিয়ে আসবে। কর্তৃপক্ষ সেই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখবে, কারণ উনি যে কথাগুলো বললো সেগুলো কিন্তু যদি আমলে নেওয়া হয়, বা উনি তার অভিজ্ঞতা থেকে বলেন যে এই জায়গাগুলোতে এই সংকটগুলো কাটিয়ে উঠতে পারলে কিন্তু বাংলাদেশে এভিয়েশনের বড় একটা পরিবর্তন আসবে। বিশেষ করে যারা প্রবাসে যায় আসে বা ট্যুরিজম ক্ষেত্রে যারা ট্যুর করে, তাদের এই ভোগান্তি থেকে শুরু করে সমস্ত কিছু দূর করতে পারবে থার্ড টার্মিনাল। তো বাইরে দিয়ে কি মনে হয়, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। আমার মনে হয় এটা একটা যে জায়গাটা আটকে আছে বিষয়টা, এটা খুব কঠিন কিছু না। এখন রাজনৈতিক সদিচ্ছা সব ক্ষেত্রেই দরকার আমাদের প্রেক্ষাপটে। তো এখন শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার চলছে, যদিও নির্বাচিত সরকার থাকলে হয়তো এত সময় লাগতো না, অন্যান্য বিভিন্ন একটা সুযোগ থাকে নির্বাচিত সরকারের সেই অবস্থায়। কিন্তু এখন যেহেতু অন্তর্বর্তী সরকার, আমার প্রত্যাশা থাকবে তারা খুব দ্রুত এই বিষয়টা মাথায় নেবেন এবং দ্রুত এটা সমাধান করবেন। কারণ এটা না করলে তারাই দিন দেশের উপরে যে অর্থনৈতিক একটা চাপ পড়বে, এটার যে কিস্তি টাকাগুলি দেওয়ার ক্ষেত্রে, সেটা কিন্তু বেশ সহনীয় পর্যায়ে হবে না, বেশ অনেক বড় ধরনের। এই সরকার আসার পরে কিন্তু আমরা একটা দেখছি যে প্রবাসীদের অনেক দিনের একটা চাহিদা ছিল। আমি সোহেল রানা মনে আছে একটা নিউজ করতে গেছিলাম তোমার সঙ্গে, আমরা রাতে তোমার নাইট ডিউটি ছিল, আমরা গেছিলাম। তো প্রবাসীরা রাতে যে কষ্ট করে আমার আছে যে রাতে রাস্তায় এই বসে ওই গাছতলায় পার্কিং এর ওখানে নিচে বসে তারা যে রাত কাটাচ্ছে, দিন কাটাচ্ছে, সকালে ফ্লাইট বা বিকেলে চলে এসেছে কুড়িগ্রামের এরকম অসংখ্য পরিবার নিয়ে তারা এসে বসেছিল। তখন কিন্তু বলেছিলাম যদি এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাদের জন্য একটা জোন করে দেয় বা বসার একটা ব্যবস্থা করে দেয়, যে যাতে তারা এসে রেস্ট নিয়ে থাকতে খেতে পারবে। তারপরে কিন্তু আমরা দেখলাম যে প্রবাসী লাউঞ্জ করা হলো, তারপরে সপ্তাহে কিন্তু প্রবাসীদের জন্য ওয়েটিং লাউঞ্জ করা হলো। আমরা ওই যে কার পার্কিং, যেটা পার্কিং এর ওই নিউজটার সার্থক করে কিন্তু ভাইরাল হয়েছিল, তোমার মনে আছে? তো তুমি আর সেই সাক্ষী ছিলে, রাতে আমরা করলাম। দেখো সেটা কিন্তু হয়েছে, এটা খুবই প্রশংসিত হয়েছে, কিন্তু এটা প্রচারণা নয়। আমার সম্প্রতি গত 1 সপ্তাহ আগে আমার ফেসবুকে এবং ইউটিউবে এই নিয়ে যে নিউজটি করেছিলাম, সেটি কিন্তু ভাইরাল হয়েছে, প্রায় 4 মিলিয়ন ভিউ হয়েছে ফেসবুকে, ইউটিউবে কিন্তু প্রায় 2 লাখের উপরে ভিউ। তো এই যে মানুষকে জানান দেয়া, সেটি কিন্তু জানাচ্ছে না আমাদের। আসলে এটা একটা খুবই দুর্বল একটা ব্যাপার, কারণ আমরা দেখেছি প্রবাসীরা অনেকেই, কারণ এখানে শিক্ষিতরা আমরা
যারা আর ওখানে যায় যেতে ভয় পায়। এখানে আসলে আমরা তো আমাদের দেশের বেশিরভাগই যারা এই যে মিডল ইস্টে যাচ্ছে বা ইউরোপের দিকেও যারা যাচ্ছে অনেকেই কিন্তু জানে না যে আসলে কিভাবে একটা এয়ারপোর্ট ব্যবহার করতে হয় বা একটা ফ্যাসিলিটি নিতে হয়। অনেকে ভীতি কাজ করে, কারণ প্রথম হয়তো তার জীবনের প্রথম ট্রাভেলটা তিনি করছেন এই এয়ারপোর্ট দিয়ে, তো তখন তিনি তো এগুলো জানেন না যে এটা এখানে কিভাবে ব্যবহার করবেন, অনেক ভীতের কারণেই হয়তো সে কষ্ট ভোগ করতেছে। এটা অবশ্যই আমাদের জানানো উচিত, যেমন যে আমরা যারা ইউটিউবে জানি কিংবা টিভি বা পত্রিকা বা এটা কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকেও জানানো উচিত, নোটিশ আকারে দেওয়া উচিত বা এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া উচিত যে আপনাদের জন্য এই সুবিধাটা আছে, আপনারা চাইলেই আপনি ছেড়ে দিল। এটা কখনোই হয় না। যেমন আপনি যেটা বললেন, আমি কিন্তু সচেতন, আমি কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে লাউঞ্জ ব্যবহার করেছি, বিভিন্ন এয়ারপোর্টের সুযোগ নিয়েছি, কিন্তু আমি নিজে আপনি বললেন যে ওখানে ওয়েটিং একটা করা হচ্ছে এবং মানুষকে ধরে ধরে দেখাইছি, আমি লাউঞ্জটা দেখেছি, কিন্তু বাট ওই যে ওয়েটিং জোন এটা আমি জানি না, অনেক বড় একটা জোন করছে, দেখেন এটা প্রচারণা নেই। এবার আমি খুব কষ্ট পাই মাঝে মধ্যে, আবার ভাবি এটা হয়তো এক একজন এক এক মেন্টালিটি। কিছু দর্শক আমাকে লিখছে যে ভাই এই ভিডিও করার জন্য আপনি কত লক্ষ টাকা দিয়েছেন। হ্যাঁ, এগুলো আমি কিন্তু মনে করো যে ওই দিন যে আমরা নিউজটা করলাম, তুমি আর আমি, আমাদেরকে কোনো ছিল যে আমরা শুধু এই প্রবাসীদের দুর্ভোগটা তুলে ধরছিলাম, এবং সিভিল এভিয়েশন চেয়ারম্যান তখন যিনি ছিলেন ওনার কাছে কিন্তু আমরা যে বলেছিলাম যে দুর্ভোগ হচ্ছে যে আপনি একটা কোনো ব্যবস্থা করবেন কিনা, বলে যে না আমরা তো প্রবাসী কল্যাণ থেকে তাদের একটা ওই যে থাকার ব্যবস্থা, কিন্তু যেটা করেছে সেটা হচ্ছে অনেক দূরে, এখানে লাউঞ্জের ব্যবস্থাটা হলো এবং তাদের যে বসার বা ওয়েটিং লাউঞ্জ যেটা হলো বিশ্রামাগার নিচে অবশ্যই ভালো ভালো তো ওই সময় কিন্তু ছিল না, আমরা কিন্তু বলছিলাম তখন কি আমরা টাকার উদ্দেশ্যে এখন তো প্রচারণা আমি এসে দেখলাম যে কেউ জানে না, বাইরে অনেকে অপেক্ষা করছে বাইরে, তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি জানেন, তারা বলে না জানে না। আমি কিন্তু স্বেচ্ছায় নিজের উদ্যোগে দেখে দিলাম যে ভাই আসেন দেখেন। আপনার সেই ভিডিওটা আমিও দেখেছি, আমিও দেখেছি যে মানুষ আমি টাকা নিয়ে বিজ্ঞাপন করছি, মানুষের ধারণা না, মানে কিছু দর্শকের, আমি জানি দর্শকের এক একজন এক এক মত। মূলত আমাদের দেশের প্রবাসী যারা কাজ করেন বা যান, বেশিরভাগই কিন্তু বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা, তারা কিন্তু একটা এয়ারপোর্ট সম্পর্কে ধারণা তো এমনিতেই থাকে না। তারপরে এটা একটা অনেক বড় বিষয়, রাজধানী, তার ভিতরে একটা এয়ারপোর্ট, সেখানে অনেক সেনসিটিভ বিষয় থাকে, একটা জায়গায় ধরতে গেলে বলতে গেলে চলতে গেলে অনেক বেশি সংশয় কাজ করে। তো সেই ক্ষেত্রে যদি একটু বলে না দেওয়া হয় বা এটা একটা ব্র্যান্ডিং, আপনি আপনার দায়িত্ববোধের জায়গা থেকে এটা যদি জেনে কিছু প্রবাসী, কিছু মা বোনেরা যারা আপনারা কমেন্টস করছেন, তারাই তো আসে, তারাই তো ব্যবহার করেন, তাদের পরিবার নিয়ে সেখানে অপেক্ষা করেন, মশার কামড় খাচ্ছেন ওখানে এয়ারপোর্টে, কি পরিমাণে মশা, এগুলো সমালোচনা হবেই, সমালোচনা করবেই। আমি অনেক ভিডিও করেছি বা আমারও বিভিন্ন পত্রিকায় বা চ্যানেলে আমি যে ভিডিও করেছি অনেকেই বলছে, কিন্তু আবার অনেকেই ভালোভাবে নিয়েছে, পজিটিভ কমেন্টস, এটা ভালোভাবে পজিটিভটাই বেশি থাকে, আর দুই একজন থাকবে এরকম সমালোচনা করবে, এটা ভালো কাজেরও করে আবার খারাপ কাজের করে। যে সমালোচকদের কাজই তো আসলে সমালোচনা করা, সে ভালো জিনিসটাকে ভালোভাবে দেখে না, সে হয়তো অন্য অ্যাঙ্গেল থেকে দেখে। এইটা নিয়ে আসলে আমাদের কিন্তু প্রচারণাটা জরুরি ভাই, কারণ আমি নিজেও আমি 1 বছর পরে এই বাংলাদেশে আসলাম, আমি এয়ারফোর্সের উচিত কিনা যে দ্রুত এটাকে আরো বেশি ট্রেনিং করা, অবশ্যই এয়ারফোর্সের উচিত বা এই সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের উচিত, এয়ারপোর্ট কর্তৃপক্ষের উচিত, বা হচ্ছে ধরেন আমরা গণমাধ্যমে যারা কাজ করি তারাও তো এগুলো তুলে ধরার আমাদের উচিত, আমরাও তুলে ধরছি। আমাদের প্রবাসী ভাই আপনারা যারা কষ্ট করেন তাদের জন্য কিন্তু এটি করা হয়েছে। আপনাদের কি কি প্রবলেম হয়, অনেকেই লিখছে যে সেখানে ঢুকতে দেয় না বা কাদের কাদের ঢুকতে দেয় না, এগুলো আপনারা কমেন্টসে লিখলে আসলে এই কথাগুলো আমাদের হয়তো সেই সুযোগটি থাকে, আমরা কর্তৃপক্ষের সঙ্গে, কর্তৃপক্ষের প্রধানের সঙ্গে বা এয়ারপোর্টের যিনি নির্বাহী পরিচালক আছেন কামরুল ইসলাম ভাই, এনাদের কাছে কিন্তু আমরা বলতে পারি বা আমাদের সেই সুযোগটা হয়তো আছে, আমরা চেষ্টা করি যে আমাদের অভিযোগগুলোকেই তুলে ধরে, তখন কিন্তু তারা এটা নিয়ে কাজ করে। হয়তো তারা ওই বড় পোস্টে থেকে হয়তো একেবারে এই রুট লেভেলে কি হচ্ছে নাও জানতে পারে, আমাদের রিপোর্টিং এর মাধ্যমে, আপনাদের মতামতের মাধ্যমে কিন্তু জানতে পারে। তো সাম্প্রতিককালে অনেক কিছুই আসলে ঘটনা ঘটছে, সেগুলো নিয়েও মানে আমি আজকে আর আলোচনা না করি, কিন্তু এয়ারপোর্টের যে উন্নয়ন, প্রতিদিন যে উন্নয়নটা হচ্ছে 1 এবং 2 নম্বর টার্মিনালে, সেটির কিন্তু অনেক ক্ষেত্রেই পরিবর্তন কিন্তু এসেছে। আবার বিমানের যে এই নতুন নতুন যে ইকুইপমেন্ট গুলো আসলো, সেগুলো আসার কারণেও কিন্তু এটার একটা ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রাউন্ড হ্যান্ডলিংটা অনেক স্মুথ হচ্ছে আগের তুলনায়। কিছু কিছু মানে আপনি লাখে বা হাজারে একটা দুইটা ফল্ট থাকবে, যেহেতু ম্যানুয়ালি করা। একটা জিনিস আলোচনা, থার্ড টার্মিনালে কিন্তু আমি যা দেখলাম যে
এখানেও কিন্তু ম্যানুয়ালের সেই বিষয়টা লাগেজ আসবে, তারপরে একজন হাত ধরে তুলে আরেকটা বেল্টে ফেলবে। এই জায়গাটা ম্যানুয়ালি না করে তোমার দেশে তুমি কি দেখছো অন্য দেশে কিভাবে অটোমেশনে করার সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে, কারণ আমি অনেক এয়ারপোর্টে দেখেছি ভাই লাগেজটা ধরা লাগে না। নো নো নেভার। এটা এখানে যে গ্যাপটা আমি দেখলাম, কারণ একদম ইয়া থেকে একটা যাত্রী যখন লাগেজটা কাউন্টারে ড্রপ করবে, ড্রপ করার পর থেকে সেটা হচ্ছে বেল্টের মাধ্যমে চলে যাবে এবং নিচে যে কাউন্টার টিকিট কাউন্টার থেকে একেবারে এয়ারলাইন্সে ওঠা পর্যন্ত ফুল অটোমেশন পদ্ধতিতে সেটা চলে। হ্যাঁ, এটা চালানোর জন্য হয়তো একজন দুজন মানুষ থাকে, কিন্তু লাগেজ সশরীরে কেউ হাতে ধরবে এটা কোনো আমরা যে হাতে ধরে মানুষ ফেলতেছে তুলতেছে, নো নো তার জন্য তো এটা খুব কঠিন ব্যাপার যে অবশ্যই অবশ্যই লাগেজ ভেঙে যায়। লাগেজের ওজন কিন্তু 25-30 কেজি হয়ে থাকে। তো একটা মানুষ যদি সবসময় এরকম করতে পারে, এই জায়গাটায় আমাদের কি মানে খুব দ্রুত উদ্যোগ নেওয়া উচিত যে ম্যানুয়ালি করা যায় কিনা, ম্যানুয়ালি থেকে বেরোই আমরা মানে অটোমেশনে যেতে পারি। কারণ আপনি মানুষ কতক্ষণ, আপনি 2 ঘন্টা ডিউটি করলেন, আবার 2 ঘন্টা রেস্ট নিলেন, কিন্তু 2টা ঘন্টা যদি টানা আপনাকে লাগেজ তুলতে ফেলতে হয়, তখন হয়তো জিনিসটা হচ্ছে না। যখন আমরা গণমাধ্যম যাচ্ছি, আমি নিউজ করলাম গ্রাউন্ড হ্যান্ডলিং লাগেজ বিল্ডের ওই পাশে যে, তখন খুব সুন্দরভাবে করছে, সেটা আমি চলে গেলে তারপরে আবার সেই যা স্বাভাবিক সেটা করতেছে। কিন্তু এই জায়গা থেকে আসলে ওই মানুষটাকে দোষ দেবো না কর্তৃপক্ষ দোষ দেবো নাকি আমাদের সিস্টেমের? আমি যদি বলি যে আমাদের কিন্তু এই যে টার্মিনালটা এখন ব্যবহৃত হচ্ছে, এটা কিন্তু অন্যতম একটা বড় অভিযোগ এই বেল্টের ব্যবহারটা এবং হচ্ছে লাগেজ কাটা। ঠিক আছে, এখন এত বড় একটা টার্মিনাল করার পরে, এত বড় প্রজেক্ট হওয়ার পরেও যদি সেই হাতে ক্যারি করতে হয় কোনো না কোনো জায়গায়, সেক্ষেত্রে তো আবার সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে, আবার ওরকম ঘটতে পারে। তো এত বড় প্রজেক্টে কেন এই ছোট সুবিধাটা থাকবে না? এটা তো খুব বড় কোনো ইস্যু না। এটা তো চাইলে এখনো এটার ভিতরে ম্যানুয়ালি থেকে অটোমেশনে নিয়ে যাওয়াটা মানে যদি এটা টার্মিনালে নাও থাকে, আমি যে গ্যাপটা আমি দেখছি, আমি রিপোর্টিং করতে যে গ্যাপটা যেটা দেখছি যে ওই পাশে মানে অর্থাৎ যেখান থেকে প্লেন থেকে এসে যেখানে লাগেজ বেল্টে দিয়ে সেখানে কিন্তু একটা গ্যাপ আছে। সেখানে কিন্তু যদি অটোমেশন করতে হয় তাহলে কিন্তু এই গ্যাপটা পূরণ করতে হবে। কিন্তু সেখানে যা আমি দেখলাম যেটা, তাতে মনে হলো হয়তো এটাও ওই ম্যানুয়ালি একজন মানুষকে হয়তো তুলে তুলে আবার বেল্টে দিতে হবে। তো সেইটা আমি জানি না পরিকল্পনায় কি আছে অটোমেশন, যদি না থাকে তাহলে অটোমেশনটা এখনো কারেকশন করার সুযোগ আছে। অবশ্যই অবশ্যই। এখন প্রযুক্তির যুগ, একটা ব্যবস্থাপনা এত বড়, এটা তো বড় একটা অংশ, ক্ষুদ্র অংশ, বড় একটা প্রজেক্টের ক্ষুদ্র একটা অংশ। এটা আমার মনে হয় যদি নাও থাকে সেটা ইমপ্রুভ করাটা খুব বড় বিষয় না, এবং যদি এখনো তাদের বিবেচনায় আসে এখনই এটা সিদ্ধান্ত নেওয়া উচিত, যেটা হওয়া উচিত। কারণ আমাদের প্রবাসী যাত্রী বা দেশের মানুষ যারাই প্রবাসী আছে তাদের অন্যতম একটা অভিযোগ এই লাগেজ কাটা, লাগেজ ভাঙা, চুরি হারানো। বিমান আসুক বা ডাটা আসুক বা বিশ্বের অন্যতম যেই আসুক, সে যদি ম্যানুয়ালি করে এই লাগেজটা ফেলতে যায়, একটা মানুষ যদি ফেলতে যায়, অভিযোগ থাকবে। অভিযোগ এরকম যদি হয় ম্যানুয়ালি, তাহলে অভিযোগ থাকবে। সেটা হয়তো দেখা গেল যে সে চুরি করলো না, কিন্তু ফেলতে গিয়ে ভেঙে ফেলবে। এত বড় এত কেজি ওজন, 20-30 কেজি ওজন, এটা তো ছোটখাটো বিষয় না। একটা ক্যারি করতে গেলে ভেঙে গেলেও সেই একটা অভিযোগ নিয়েই দেখা গেল। আজকে প্রযুক্তির যুগ, আজকে গণমাধ্যমের যুগ, ফেসবুক ইউটিউবে ছড়াই দেবে যে এটা আমার ভেঙে গেছে, এখান থেকে চুরি হয়েছে। সেটা কিন্তু ভাবমূর্তির ক্ষেত্রে, এত বড় একটা এয়ারপোর্টে হাজার হাজার কোটি টাকা খরচ করে বানানো গেছে, কিন্তু ভাবমূর্তি পূর্ণ হতে কিন্তু বেশি সময় লাগবে না। নিশ্চয়ই থার্ড টার্মিনালে এইগুলা থেকে অবশ্যই এই ছোট ছোট বিষয়গুলি কিন্তু খুব গুরুত্ব দেওয়া উচিত আমি মনে করি, এবং ওইগুলো যাত্রী সেবা অবশ্যই। সবচেয়ে বড় যেটা ইমিগ্রেশন পুলিশ আর কিংবা হলো ওই কাউন্টারে বলেন, চেক ইন কাউন্টারে অথবা এয়ারক্রাফটে আপনার যে ক্রু থাকে তাদের ব্যবহার, এই জায়গাগুলোতে তো যাত্রীদের সাথে হয়। সেখানে যদি আচরণগত প্রবলেমগুলো না থাকে বা আচরণটা যদি সম্মানজনক আচরণ করে, তাহলে কিন্তু ভাবমূর্তি আরো বাড়বে। এটা অবশ্যই, কারণ ভাই এটা আমি এটা একদম 100% শতভাগ বললেন যে আমি চাই যে বাংলাদেশের বিশেষ করে ইমিগ্রেশন পুলিশ, এর প্রতি অনেক অভিযোগ আছে। তারা বিভিন্ন যাত্রীদের হয়রানি করে এবং অনেকে হয়তো সাসপেক্টেড থাকতেই পারে, একজন দুজন সাসপেক্টেড থাকলেও, কিন্তু মানে সবাইকে একই ইয়াতে ট্রিট করা, এটা আমার মনে হয় এটা ঠিক না। আর একটা জিনিস আমরা কয়েকদিন আগেই দেখলাম যে একটা ভালো ইয়ে, যে যারা প্রবাস থেকে আসতেছে তাদেরকে স্যার বলে সম্বোধন করছে। এটা একটা আমার কাছে মনে হয়েছে যে পরিবর্তন শুরু হচ্ছে। এটা একটা ভালো, কারণ এটাকে ট্রেনিং করানো উচিত আরো। অবশ্যই আমাদের বাধ্যতামূলক করে এরকম করা উচিত অবশ্যই, কারণ
এরকম বিশ্বের শুধু কোনো ইমিগ্রেশন পুলিশ না, কারণ এখানে তো অনেক না আমরা সবার কথাই বলছি, সবার অবশ্যই সবার কথাই না, আমরা অভিযোগটা বেশিরভাগ দেখি হচ্ছে ইমিগ্রেশন পুলিশ এবং এয়ারলাইন্সের অনেক সময় কর্মকর্তারাও অনেক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা করে এবং হচ্ছে বিভিন্ন সময় দেখেছি যে আনসার থাকে, নিরাপত্তা বাহিনী যারা থাকে তারাও মিসবিহেভ করে অনেক ক্ষেত্রে। আমি একটা রিপোর্ট করেছিলাম যে আর্মস পুলিশ যারা আছে, আর্মস পুলিশের বিরুদ্ধে, এপিবিএন এর বিরুদ্ধে আমি কিন্তু একদম স্পেসিফিকলি অভিযোগ দিয়ে একটা আলোচিত একটা রিপোর্ট ছিল এবং ওই রিপোর্টের প্রেক্ষাপটে আর্মস পুলিশের হেডকোয়ার্টার্সে সাংবাদিকদেরকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সাংবাদিকদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছিল যে আপনারা বলেন আমরা কিভাবে আসলে সেবাটা দিতে পারি। হ্যাঁ, এখন এপিবিএন এখন হলো পুরোটা এয়ারফোর্স করছে, এটা এয়ারফোর্সের কাছ থেকে আমরা আরো ভালো অবশ্যই না, এয়ারফোর্স অবশ্যই এয়ারফোর্সের যারা আছেন যারা তাদেরকেও প্রশিক্ষণ তাদেরকে অবশ্যই, কারণ তারা এয়ারফোর্সে থাকলে, কারণ বিশ্বের কোনো এয়ারপোর্টে কিন্তু এরকম বাহিনী দিয়ে কিন্তু এয়ারপোর্ট পরিচালনা করা হয় না, একমাত্র বাংলাদেশে আমরা দেখি, যার কারণে কিন্তু ইউএসএ তাদেরকে প্রশিক্ষণটা দেওয়া উচিত। অবশ্যই এখানে সিভিল এভিয়েশন মানে কি, সিভিল কর্মকর্তারা এখানে সেবা দিবে, এখানে কোনো বাহিনী দিবে না। তারপরেও যেহেতু দেওয়া হচ্ছে, আমরা বলবো যে সিভিল এর মতোই তারা আচরণ করবে, কারণ আমি ভাই সম্বোধন করে, স্যার সম্বোধন করে বা জনাব সম্বোধন করে এটা কিন্তু অসম্মানজনক কিছু না। আপনাকে স্যার বলা মানে আমি ছোট হয়ে গেলাম, বা ওনাকে ভাই বললাম বলে আপনি চেতে গেলেন, আপনি বড় অফিসার, আপনাকে আমি ভাই বলতে পারি না, এটা হওয়াটা আমাদের মানবিক আচরণ না। আমরা মানবিক আচরণ অবশ্যই কামনা করি এবং যারা যায় বিদেশে তারা অনেক কষ্ট করে, কারণ আমরা দেখি মিডল ইস্টে বিশেষ করে যারা আমাদের শ্রমিক ভাইরা যারা যাচ্ছে তারা কিন্তু অনেক কষ্ট করে, সত্যি কথা। কারণ ওখানে গেলে বোঝা যায় আপনি গিয়েছেন দেখেছেন, আমরা দেখেছি, সবাই দেখি, তো তাদের কষ্টের ঘামেই কিন্তু আমাদের রেমিটেন্সটা আসে এবং এই রেমিটেন্সের উপর ভর করেই কিন্তু আমাদের দেশের উন্নয়ন কর্মকাণ্ড করতেছে। এখন ওই থার্ড টার্মিনাল এত হাজার কোটি টাকা সরকার কোত্থেকে টাকা পাইছে, আমার আপনার কন্ট্রিবিউশনই তো এটা হয়েছে। তো সুতরাং আমার মনে হয় যে এই যে নৈতিক মূল্যবোধ বা আচরণগত পরিবর্তন এটা অবশ্যই দরকার। তো ভাই আমরা একেবারে শেষ পর্যায়ে লাস্ট একটা কথা বলবো। আমি রানা যেটা বলছিল যে এটা আসলে এই পরিবর্তনটা কিন্তু আসলে আচরণের উপর একটা বড় বিষয় ডিপেন্ড করে। আমরা এয়ারপোর্টের কেন্দ্রিক যে অনেকগুলি সংস্থা কিন্তু কাজ করে, এখানে একক কোনো একটা প্রতিষ্ঠান না, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবারই একটা যৌথ একটা অবস্থান থাকে। তো সেক্ষেত্রে ভালো ব্যবহার আমরা অন্যান্য এয়ারপোর্টগুলি যেটা দেখি, আমি আগে বলেছিলাম যে বিভিন্ন জায়গায় এয়ারপোর্টে গেলে আমরা দেখি যে আচরণগুলি করে সে তার তুলনায় সম্পূর্ণ ভিন্ন আমাদের এখানে ছিল এতদিন। সম্প্রতি কিছুটা ব্যবধান এসেছে, তবে এটাও আমি মনে করি পর্যাপ্ত না। এর থেকে অনেক ভালো আচরণ দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করার মতো যথেষ্ট সুযোগ রয়েছে এবং এটা কিন্তু দেশের ভাবমূর্তির ক্ষেত্রে আবারও অনেক বেশি জড়িত। এয়ারপোর্টটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে প্রতি পদে পদে একটা ছোট বিষয়কে একটা এয়ারপোর্টকে কিন্তু একদম দুর্নামে ছড়িয়ে দিতে পারে, ছোট ছোট ঘটনা। সেই ক্ষেত্রে যদি নিতে হয় সেখানে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে অবশ্যই নিজস্ব, আমি পরামর্শ আমার থাকবে যে নিজস্ব বাহিনী দরকার এক্ষেত্রে, ঠিক আছে। বিমান বাহিনী এখানে কেন দায়িত্ব পালন করবে? এটা এয়ারপোর্ট, এটা বিমান বাহিনীর জায়গা না, বিমান বাহিনীর জায়গা। এটার জন্য আমার পরামর্শ থাকবে অবশ্যই নিজস্ব বাহিনী থাকবে এবং সিভিল এভিয়েশনের নিয়ন্ত্রণে এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের একদম সম্পূর্ণ আন্ডারে থাকবে এবং তদারকিতে থাকবে। যদি কোনো কর্মকর্তা পুলিশ বাহিনী না তাদের জন্য একেবারে এয়ারপোর্টের জন্য ডেডিকেটেড থাকতে হবে। ডেডিকেটেড থাকলেই তারা এটার প্রতি অভ্যস্ত হবে এবং শুধু এই কেন্দ্রিক ভাববে। এখানে ওই কেন্দ্রিক প্রশিক্ষণ হতে হবে, বিভিন্ন দেশে আমরা ওটাই দেখেছি এবং এটা বললেই আমি মনে করি এক্ষেত্রে মঙ্গল হবে। এবং এক্ষেত্রে আরো একটা বিষয়, আমাদের জাতিগতভাবে অনেকগুলি বিষয়ের ক্ষেত্রে আমরা প্রশ্নবিদ্ধ থাকি, আচরণের ক্ষেত্রে অনেক সময় সেন্টিমেন্ট ধরে রাখতে পারি, কিন্তু হ্যাঁ এই ক্ষেত্রে আমরা শাস্তিটাকে নিশ্চিত করতে হবে। কোথাও কোনো বিষয় হলে সেটা তদারকি থাকতে হবে, যেমন একটা গঠনতন্ত্র থাকবে, গঠনতন্ত্র সেই অনুযায়ী আইনের ব্যবস্থা থাকবে এবং যদি কেউ অপরাধ করে সেটা সেই রকম দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে কভার করতে হবে। নতুবা একবার যদি এটা দুর্নাম ছড়িয়ে যায় তাহলে সেটা সুনামে আনতে অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে আমি মনে করি অবশ্যই এটাকে পজিটিভলি নিতে হলে অনেক দৃষ্টান্ত স্থাপন করতে হবে পজিটিভ, আমাদের অতীতে যেটা ছিল। ধন্যবাদ বাজিদ ভাই, ধন্যবাদ সোহেল রানা। দীর্ঘ আলোচনা হয়ে গেল, ভাবছিলাম যে খুব সংক্ষিপ্ত একটা আলোচনা করে, কিন্তু প্রসঙ্গক্রমে অনেক কথাই চলে আসলো। থার্ড টার্মিনাল থেকে আমাদের বিদ্যমান টার্মিনালের সেবা, তার মান কিভাবে বৃদ্ধি করা যায়, আমাদের যে সংকট এখন আছে থার্ড টার্মিনাল ধরে, সেই সংকট থেকে উত্তরণের উপায়গুলো নিয়ে আলোচনা করলাম এবং সম্ভাবনার যে বিষয় সেই সম্ভাবনাগুলো আমরা দেখলাম যে আমরা চাই যতটুকু দক্ষিণ এশিয়ার ভিতরে একটা
ভালো একটা অবস্থান যেন আমরা করতে পারি। টার্মিনালটি ভালো হলে, সেবার মান ভালো হলে, এখনই যেমন মানে অনেক অনেক এয়ারলাইন্স এখানে আসতে যাচ্ছে এবং এমিরেটস থেকে শুরু করে সবগুলো বড় বড় এয়ারলাইন্স কিন্তু তাদের ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য আবেদন করেছে। 12টি এয়ারলাইন্সের মধ্যে এখানে আবেদন করেছে। দক্ষিণ আফ্রিকার যে বড় একটি এয়ারলাইন্স, ইথিওপিয়ান এয়ারলাইন্স, তারা কিন্তু এখানে খুব ভালোভাবে রান করছে। তো এরকম আগ্রহ কিন্তু এই থার্ড টার্মিনালকে ঘিরেই হয়েছে। তো থার্ড টার্মিনাল দ্রুত সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হোক এবং সেখানে মান বাড়ানো হোক, যাত্রী সেবা নিশ্চয়ই বাড়বে। যেহেতু অবকাঠামো সংকট বলা হচ্ছিল, এতদিন সংকটের কারণে মানসম্মত সেবা দিতে পারিনি, যেহেতু অবকাঠামো আমাদের সুন্দর অবকাঠামো হয়ে গেছে, নিশ্চয়ই আমরা মানসম্মত সেবা পাবো সেই প্রত্যাশা রাখছি। এবং 1 এবং 2 নম্বর টার্মিনালে আরো বেশি সেবার মান বাড়ো, অনেক মান বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধিটা যেন ধরে রাখতে পারে। তো দর্শক, আমি জুলহাস কবির আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচকদের সঙ্গে আমরা বসবো এবং আরো বিস্তারিত আলোচনা করবো বিভিন্ন বিষয়ে। আপনারা কি বিষয় নিয়ে আসলে জানতে চান সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমরা সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং সেটি কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করবো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।